আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন টেস্ট ম্যাচের যদি আপনি হার বিশ্লেষণ করতে চান তাহলে একটা কমন ফ্যাক্টর দেখতে পারবেন। সেই কমন ফ্যাক্টরটা হচ্ছে প্রায় প্রত্যেকটা টেস্ট ম্যাচে বাংলাদেশ বেশ কিছু ইজি চান্স মিস করে, অর্থাৎ ক্যাচ ড্রপ করে। যেই ক্যাচ ড্রপগুলো পরবর্তী সময় একটা কস্টলি জায়গায় গিয়ে দাঁড়ায়। অর্থাৎ বাংলাদেশের টেস্ট হারার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে ক্যাচ মিসকে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারি। তবে রাওয়ালপিন্ডি টেস্টে এক্ষেত্রে একটা ব্যতিক্রম টেস্ট ম্যাচ ছিল, কারণ একেবারে প্রথম ইনিংস বাংলাদেশ যখন বোলিং করেছে তখন থেকেই এই ক্যাচের জায়গাটাতে বাংলাদেশ অনেক বেশি মাত্রায় ব্যতিক্রম ছিল। একদম সেটা শুরু হয়েছিল জাকির হাসানের একটা ক্যাচ ধরার মাধ্যমে। দুর্দান্ত একটা ক্যাচ জাকির হাসান নিয়েছিলেন। উইকেটের পেছনে লিটন কুমার দাসকে অনেক বেশি মাত্রায় কনফিডেন্ট মনে হয়েছিল, বিশেষ করে বাবর আজমের ক্যাচটা লিটন কুমার দাস যেভাবে ধরেছিলেন। একজন তরুণ উইকেট কিপার যদি উইকেট কিপিং ড্রিলস শিখতে চান বা উইকেট কিপারের বেসিক শিখতে চান, তাহলে লিটন কুমার দাসের এই ক্যাচটা একটা দুর্দান্ত জায়গা ছিল। এই টেস্ট ম্যাচটা লিটন কুমার দাসের এবং সেই সঙ্গে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের ফিল্ডারদের। সাদমানের একটা ক্যাচ আমরা স্লিপ পজিশনে দেখেছিলাম, দুর্দান্ত একটা ক্যাচ তিনি নিয়েছিলেন। সুতরাং এই যে ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো, এই ক্যাচ ধরাগুলো একটু চিন্তা করে দেখেন। বাবর আজমের ক্যাচটা যদি ওই সময়টাতে না ধরতে পারতেন লিটন কুমার দাস, বাবর আজম সেই ম্যাচটাতে একটা সেঞ্চুরিও মারতে পারতেন, সেই ইনিংসটাতে একটা সেঞ্চুরিও মারতে পারতেন, বা ইনিংসটাকে আরও প্রলং তিনি করতে পারতেন। অতীতে বাংলাদেশের প্রচুর পরিমাণে টেস্ট ইনিংস, বোলিং ইনিংস নষ্ট হয়েছে শুধুমাত্র এই ক্যাচ ড্রপের কারণে। যে ক্যাচটা লিটন কুমার দাস একেবারে বাজ পাখির মতো নিয়েছিলেন বাবর আজমের, একটু খেয়াল করে যদি দেখেন যে লিটন কুমার দাস যখন দাঁড়িয়েছিলেন, বোলার যখন বল করতে আসছেন, লিটন কুমার দাস যখন দাঁড়িয়েছিলেন, তার ভরটা কিন্তু মূলত ডান পায়ে ছিল। ডান পায়ে কেন ছিল? কারণ তিনি বাঁ পাটাকে রিল্যাক্স রাখতে চাচ্ছিলেন। একটা কারণ তো অবশ্যই হতে পারে যে স্লিপে 3জন বা 4জন ফিল্ডার রয়েছেন, যে কারণে বাঁ পাটাকে রিল্যাক্স রাখছেন। যদি বাঁদিকে বল করেন তাহলে বাঁদিকে তিনি ঝাঁপিয়ে পড়তে পারেন, ডান দিকে বল করলে ডান দিকে তার ঝাঁপিয়ে না পড়লেও চলে, কারণ 3-4জন স্লিপ ফিল্ডার রয়েছেন। খেয়াল করে দেখেন ওই সময়টায় তার ডান পায়ে ভর রয়েছে, বাম পাটা রিল্যাক্স। দেন শরীফুল বলটাকে ছাড়ছেন। বলটাকে ছাড়ার পর লিটন কুমার দাস একদম যে সময়টাতে বলটাকে ছেড়েছেন, বলের ডিরেকশনটা লিটন কুমার দাস যখন দেখেছেন, ওইটা দেখেই তিনি কিন্তু তার ডিসিশনটা নিয়ে ফেলেছেন, তিনি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ছেন। খেয়াল করে দেখবেন প্রথমে তিনি বাঁ পায়ে একটা ভর রেখেছেন, এটা সবচেয়ে উল্লেখযোগ্য। খেয়াল করে দেখেন বলটা যাক আর একটু, এখন যে জায়গায় আছে এক্স্যাক্টলি যখনই বলটা পিচ করে সেই বলটা ডিরেকশন বরাবর আসছে, ওই সময়টা লিটন কুমার দাস যে কাজটা করেছেন, বাঁ পায়ের উপর ভরটা নিয়ে নিয়েছেন, ডান পা থেকে ভরটা শিফট করেছেন বাঁ পায়ের উপরে। আফটার দ্যাট তিনি বাঁ দিকে জাম্প করে ক্যাচটাকে লুফে নিয়েছেন। এবং এই ধরনের 100 ক্যাচ আমরা অনফিল্ডে এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে আপনারা চাইলে কীভাবে ঘরে থেকেও এই ধরনের ক্যাচের জন্য আপনার আইসাইটটাকে ঠিক রাখার জন্য প্র্যাকটিস করতে পারেন। ডেফিনেটলি আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমরা আমাদের কমেন্ট বক্সেও সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটাতে চাইলেই আপনি সেই জায়গাটা দেখতে পারবেন। বাট এই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে লিটন কুমার দাসের ব্যাটিংও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপাই। এবং সেই ব্যাটিংয়ের জায়গাটা মূলত আমরা 6, 7 এবং 8 নম্বর পজিশন থেকে 300-র উপর রান এসেছে। এটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল, যে একটা টেস্ট ম্যাচের কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর করে দেয়। টপ অর্ডার মোটামুটি সব টিমেরই কম বেশি রান করে, কিন্তু একটা টেস্ট ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর করে দেয় আসলে 6, 7, 8 থেকে কী পরিমাণ রান আসছে। লিটন কুমার দাস তিনি যেইভাবে ফ্লুয়েন্টলি ব্যাটিং করছেন, যদি একটু বলি যে প্রথম 13 রান তিনি করেছিলেন 27 বলে, তখন পুরনো বল ছিল। এরপর যখন সেকেন্ড নিউ বলটা আসলো, ওই সময়টাতে পরবর্তীতে তার রান গিয়ে দাঁড়ালো 53 বলে 50। সো এই যে টাইমটা নতুন বলের সুইংটাকে নেগোশিয়েট করতে পারা, নতুন বলের সুইংয়ের এগেনস্টে কাউন্টার অ্যাটাক করা, এটা একটা অ্যাডভান্টেজ বাংলাদেশকে দিয়েছে। বিশেষ করে নাসিম শাহর ওই একটা ওভার ছিল যেখানে শর্ট অফ লেন্থের বলগুলো তিনি বারবার করছেন, লিটন কুমার দাস পুল করছেন। ব্যাপারটা এরকমও করতে পারতো যে শর্ট অফ লেন্থের বল করছেন, লিটন ডাক করছেন, বসে পড়ছেন, তিনি আরও বেশি করে শর্ট অফ লেন্থের বল করতেন। ওই টাইমটা কাউন্টার অ্যাটাকটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যখন আপনার রিপ কেজ বরাবর বল করা হচ্ছে, যখন আপনার শোল্ডার বরাবর বল করা হচ্ছে, আপনার থুতনি বরাবর বল করা হচ্ছে, এই পুল শটগুলো আপনি যদি মিড উইকেট দিয়ে খেলতে যান, টপে হওয়ার সম্ভাবনা থাকে। লিটনকে আমরা দেখেছি ফাইন লেগ বা স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে খেলতে। এটা লিটনের, আপনি যদি আগের সাম্প্রতিক সময়ের আউটগুলো দেখেন শর্ট অফ লেন্থের বলে পুল করতে গিয়ে, খেয়াল করে দেখবেন অলমোস্ট প্রত্যেকটা পুল শট লিটন কুমার দাস করতে যেতেন মিড উইকেট বরাবর। কিন্তু এই যে বলের মেরিট অনুযায়ী পুল শট করাটা, এই জায়গাটা আমার কাছে মনে একটু ব্যতিক্রম লেগেছে। এবং লিটনকে কনফিডেন্ট মনে হয়েছে মূলত উইকেট কিপিং এন্ড থেকেই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টেস্ট ম্যাচটায় বাংলাদেশের একটা সেট টোন তৈরি হয়েছিল, কনফিডেন্সটা দেখা গেছে বাংলাদেশের ক্যাচিংয়ের উপর বেস করে। প্রথম ইনিংসে 2টা দুর্দান্ত ক্যাচ, একটা জাকির হাসান নিয়েছেন, একটা উইকেট কিপার লিটন কুমার দাস নিয়েছেন। সেকেন্ড ইনিংসও আমরা দেখতে পেয়েছি যে সাদমান বেশ ভালো ক্যাচ নিয়েছেন।
এই ক্যাচিংগুলোই বাংলাদেশকে মোমেন্টাম দান করেছে এবং উইকেটের পেছনে স্ট্যাম্পিংগুলো, এত তড়িৎ গতিতে স্ট্যাম্পিংগুলো যেভাবে লিটন দাস করেছেন, এই টেস্ট ম্যাচে বাংলাদেশ জয়ের পেছনে আপনি যদি মুশফিকুর রহিমের 191, মিরাজের 70 অড রানসকেও যদি বলেন, সেই সাথে বাংলাদেশের ফিল্ডারদেরকেও কৃতিত্ব আপনাকে দিতে হবে, সেই জায়গাটা ভুলে যাওয়া চলবে না। কারণ যারা হয়তো পুরো টেস্ট ম্যাচটা দেখতে পারেননি তারা হয়তো বুঝবেন না, কিন্তু যারা পুরো টেস্ট ম্যাচের মোটামুটি খোঁজখবর দেখেছেন তারা বুঝবেন যে আসলে ফিল্ডিং এই টেস্ট ম্যাচে কতখানি গুরুত্বপূর্ণ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।